উচ্চ মাধ্যমিক ভূগোলের তৃতীয় সেমিস্টারের হিমবাহের কাজ এই টপিক থেকে এর আগে আমি আরও দুটি এমসিকিউ এর ক্লাস করেছি। তো আজকের ক্লাসটি এই টপিকের মানে হিমবাহের কাজ থেকে আজকের ক্লাসটি 3 নম্বর ক্লাস, ঠিক আছে। আর আজকের ক্লাসে আমরা হিমবাহের ক্ষয় কাজের ফলে যা ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপগুলো থেকে যত রকমের এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে সব এমসিকিউ এর প্রথমে ডিটেইলসে আলোচনা করব, প্রথমে ডিটেইলসে বুঝিয়ে দেব এবং সঙ্গে সঙ্গে এমসিকিউ এর নোটসও লিখে দেব, ঠিক আছে। ফলে তোমরা ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বই না পড়েই পরীক্ষায় সব প্রশ্নের উত্তর করতে পারবে, কিন্তু ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। এবং আমি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে, ওকে। তো যেহেতু এমসিকিউ এর ক্লাস, ফলে যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা বলে রাখি যে আমার চ্যানেলের যারা মেম্বার, আমার চ্যানেলে যারা জয়েন করেছো, সাবস্ক্রাইবার না কিন্তু যারা মেম্বার, তাদের জন্য আমাকে কিছু এক্সট্রা ক্লাস করতে হয়। তো সব ক্লাস কিন্তু ইউটিউবে ওপেন পাবে না, আমি চ্যানেল মেম্বারদের জন্য কিছু বিশেষ ক্লাস করি। তো তুমি যদি সেই ক্লাসগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলের মেম্বার হতে হবে, আমার চ্যানেলে জয়েন করতে হবে, ঠিক আছে। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখে নিই চলো যে এই হিমবাহ কিভাবে ক্ষয় কাজ করে, ঠিক আছে। দেখো তোমরা এগুলো জানো তাই কি না, তবু আবার সহজ করে বুঝে নাও, খুব সহজে। দেখো হিমবাহ দুটা প্রক্রিয়ায় ক্ষয় করে, একটা হচ্ছে অবঘর্ষ, একটা হচ্ছে উৎপাটন, ঠিক আছে। এই অবঘর্ষ কীরকম দেখো, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তো হিমবাহের বরফ স্তূপ কি ভূমির উপর দিয়ে যাচ্ছে, তাই তো। তো ভূমির উপর দিয়ে এভাবে যখন যাচ্ছে, ফলে কি হচ্ছে, হিমবাহের বরফ স্তূপের সঙ্গে এই যে ভূমির উপর দিয়ে যাচ্ছে সেই ভূমিতে ঘষা লাগছে, তাই তো। ঘষা লেগে ভূমিটাকে ক্ষয় করছে, ঘষে ক্ষয় করছে, তাই তো। এই ক্ষয়টাকেই বলা হয় অবঘর্ষ ক্ষয়। তার মানে হিমবাহ যে ভূমির উপর দিয়ে প্রবাহিত হবে সেই ভূমিতে কি হবে, হিমবাহের বরফস্তূপ ঘষে যে ক্ষয় করবে সেই ক্ষয়টাকেই বলা হয় অবঘর্ষ ক্ষয়। তাহলে বুঝতেই পারছো অবঘর্ষ ক্ষয়ের ফলে ভূমিটা কেমন হবে, অবঘর্ষ ক্ষয়ের ফলে ভূমিটা কি মসৃণ হবে, এই তো। যেখানে হিমবাহ অবঘর্ষ ক্ষয় করবে সেখানে মসৃণ হবে, ঠিক আছে। আবার দেখো তোমরা এই ছবিটা লক্ষ্য করো, হিমবাহের বরফস্তূপ যখন যাচ্ছে তখন কি করছে, পাথরের টুকরোকে ভেঙে কি উপরে তুলে নিয়ে যাচ্ছে। তো এই যে পাথরের টুকরোকে ভেঙে উপরে তুলে নিয়ে যাচ্ছে এটাকে বলা হয় উৎপাটন, ঠিক আছে। এটাকে বলা হয় উৎপাটন ক্ষয়। তাহলে বুঝতেই পারছো যেখানে যে অঞ্চলে হিমবাহের উৎপাটন ক্ষয় হবে সেখানে কি সেই ঢালটা বা সেই অংশটা কি এবড়ো খেবড়ো বা অমসৃণ হবে, ঠিক আছে। কিরকম দেখো, মনে করো এই পাহাড়ের ঢাল দিয়ে এই মনে করো কোনো হিমবাহের বরফস্তূপ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দিকটায় যদি এই শিলাস্তূপটা আছে, এই দিকটায় মনে করো অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করছে, তাহলে এই দিকটা কি হবে, অবঘর্ষ প্রক্রিয়ায় কি হয়, মসৃণ হয়, তাই তো। আর এই ঢাল বরাবর নামার সময় মনে করো উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় করছে, তাহলে এই দিকটা কি হবে, এই দিকটা কি এরকম এবড়ো খেবড়ো হয়ে যাবে। তাহলে অবঘর্ষ প্রক্রিয়া কি মসৃণ হয় আর উৎপাটন প্রক্রিয়ায় কি অমসৃণ বা এবড়ো খেবড়ো হয়। এই হচ্ছে হিমবাহের দুটি ক্ষয় কাজের প্রক্রিয়া। এবার দেখো হিমবাহ এই অবঘর্ষ এবং উৎপাটন প্রক্রিয়ার ক্ষয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, তাই তো। তো যেসব ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি করে তার মধ্যে একটি হচ্ছে হিমদ্রোণী, ওকে। হিমদ্রোণী কি এবং কিভাবে গঠিত হয় দেখো, আগে খুব সহজ করে বুঝে নাও, কোনো জটিলতায় যাচ্ছি না। দেখো মনে করো এটা কোনো একটা বড় পাথর বা বড় এবং ভারী পাথর, আর এটা মনে করো নরম মাটি, বড় এবং ভারী পাথর, নরম মাটি। এবার এই পাথরটাকে এতটাই বড় যে এটাকে এতটাই ভারী এটাকে তুলে যাবে না, এটাকে তোলা যাবে না, এতটাই ভারী। তো যদি এটাকে আমরা প্রচুর শক্তি দিয়ে এটাকে এইদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই, ধাক্কা দিয়ে সরাই, তাহলে কি হবে, ধাক্কা দিয়ে যতটুকু সরাবো ততটুকু পেছনে আমরা কি দেখব, ঠিক এরকম কি এরকম
ইউ এর মতো একটা খাত বা গর্ত হয়ে থাকবে, তাই কিনা? পাথরটা মনে করো এখানে এখানে গেল, তাহলে এইটুকু পর্যন্ত কি একটা খাদ বা গর্ত হয়ে থাকবে, তাই তো? অনেকটা কিরকম, অনেকটা ইউ এর মতো। ঠিক এটাই হিমবাহ যেহেতু কঠিন বরফস্তূপ, ফলে হিমবাহ যে পথে যায়, যে পথ দিয়ে প্রবাহিত হয়, সেই পথেও এরকম ইউ এর মতো ঠিক এরকম ইউ আকৃতির খাদ বা উপত্যকা সৃষ্টি করে, খাদ বা উপত্যকা সৃষ্টি করে। এই উপত্যকাটাকেই, ইউ আকৃতির এই উপত্যকাটাকেই বলা হয় হিমদ্রোণী। ঠিক আছে? প্রশ্ন হতে পারে, কিন্তু প্রশ্ন হতে পারে যে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ইউ আকৃতির উপত্যকাকে কি বলে? মনে করো 4টা অপশন আছে, তাহলে উত্তর কি হবে? হিমদ্রোণী। এই তো হিমদ্রোণী বাস্তবে কেমন হয় দেখে নাও। এই ছবিটা হচ্ছে হিমদ্রোণীর বাস্তব উদাহরণ। এবার দেখো, এই হিমদ্রোণী উঁচু পার্বত্য অঞ্চলের কি হিমবাহের গতিপথে গঠিত হয়, তাই তো? তাহলে উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের গতিপথে ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। ঠিক আছে? কিভাবে গঠিত হয় দেখো। দেখো, উঁচু পার্বত্য অঞ্চলে মনে করো এক সময় বা আগে নদী প্রবাহিত হতো, নদীর জল প্রবাহিত হতো। ঠিক আছে? পরে ওই নদীর পথ দিয়েই, আগেকার নদী পথ দিয়েই বা নদী উপত্যকা দিয়েই পরে হিমবাহের বরফ স্তূপ প্রবাহিত হয়। তাহলে আগে নদী প্রবাহিত হতো, নদীর জল প্রবাহিত হতো, পরে ওই পথ দিয়েই, নদী পথ দিয়েই জল প্রবাহিত না হয়ে কি হিমবাহের বরফ স্তূপ বা হিমবাহ প্রবাহিত হচ্ছে বা হয়। ঠিক আছে? তাহলে হিমবাহের বরফ স্তূপ কি করে? দুই পাশে এবং তলে সমানভাবে ক্ষয় করে, ফলে নদী উপত্যকা যে ভি আকৃতি থাকে সেটা পরিবর্তিত হয়ে ইউ আকৃতির উপত্যকায় পরিণত হয়ে যায়। ঠিক আছে? তোমরা এই ছবিটাতে লক্ষ্য করো, দেখো এই যে নীল রঙের, সরু নীল রঙের নদী ছিল, এরপরে এর উপর দিয়েই হিমবাহ প্রবাহিত হয়। ঠিক আছে? প্রবাহিত হলে ঠিক এরকম প্রবাহিত হয়ে ইউ আকৃতির উপত্যকা গঠন করে। এবার দেখো, এই যে হিমদ্রোণী আছে, হিমদ্রোণী সবসময় যে এরকম একদম সঠিক ইউ মানে সুস্পষ্ট ইউ এর মতো হয় তা কিন্তু নয়। কোনো কোনো সময় দেখো এরকম হয়। দেখো এর সামগ্রিক আকৃতিটা কি আছে? সামগ্রিক আকৃতি কিন্তু ইউ এর মতোই আছে, তাই তো? এর মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হয়েছে, হয়ে ঠিক এরকম ধাপে সৃষ্টি হয়েছে, তাই তো? হিমদ্রোণীতে ইউ আকৃতির উপত্যকায় এরকম সিঁড়ির মতো এরকম ধাপের সৃষ্টি হয়েছে। ঠিক আছে? তো এই হিমদ্রোণীতে বা ইউ আকৃতির উপত্যকায় যদি সিঁড়ির মতো ধাপের সৃষ্টি হয়, সেটাকে কি হিমশিরি বা হিমসোপান বলে। প্রশ্ন হতে পারে, হিমসোপান কোথায় দেখা যায় বা হিমশিরি কোথায় দেখা যায়? তার উত্তর কি হবে? হিমদ্রোণীতে বা ইউ আকৃতির উপত্যকায়। ঠিক আছে? এবার প্রশ্ন হলো, এরকম হবে কেন? ইউ এরকম সঠিক ইউ এর মতো না হয়ে, হিমদ্রোণী সঠিক ইউ এর মতো না হয়ে এরকম সিঁড়ির ধাপের মতো হবে কেন? দেখো, তার একটা কারণ হচ্ছে, অনেকগুলি কারণ আছে, তার একটা কারণ হচ্ছে, দেখো মনে করো এই একটা ইউ আকৃতির হিমবাহ উপত্যকা অনেক দিন থেকে তৈরি হয়ে আছে, এর উপর দিয়ে বহুকাল ধরে হিমবাহ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? দেখো, তাহলে এটা মনে করো এটা হিমবাহের বরফ স্তূপ, এদিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তাই তো? তাহলে এটা কি হিমবাহের কি গভীরতা, তাই তো? তাহলে দেখো, হিমবাহের বরফের গভীরতা মাঝে বেশি, তাই তো? দুই প্রান্তে, এখানে দুই প্রান্তে সবচেয়ে কম, কি তাই কিনা? তাহলে মাঝখানে সবচেয়ে বেশি, তার চেয়ে গভীরতা এখানে একটু কম, প্রান্তে আরো কম। তাই মাঝখানে সবচেয়ে বেশি, তার চেয়ে গভীরতা এখানে একটু কম, এই প্রান্তে আরো কম, তাই কিনা? এবার দেখো, তাহলে যেখানে গভীরতা বেশি সেখানে কি ভূমিতে কি বেশি চাপ পড়বে, তাই কিনা? সেখানের ভূমি বেশি চাপ পড়বে, তাহলে বেশি চাপ পড়লে কি ক্ষয় বেশি হবে, ফলে জায়গাটা কি বেশি গভীর হয়ে যাবে, এরকম বেশি গভীর হয়ে যাবে, তাই তো? আর প্রান্তের দিকে আস্তে আস্তে গভীরতা কমতে থাকে, তাই তো? তাহলে গভীরতা কমলে কি চাপ কম পড়বে, তাই তো? ক্ষয় কম হবে, তাই তো? তাহলে এখানে একরকম গভীরতা হবে, এখানে একরকম গভীরতা হবে, মানে এখানে মাঝখানে যতটা গভীরতা হবে তার চেয়ে কম গভীরতা এখানে হবে, তার চেয়ে কম গভীরতা প্রান্তে হবে, তাই কিনা? এভাবে বৈষম্যমূলক ক্ষয় কাজের জন্য, ইউ আকৃতির উপত্যকায় বৈষম্যমূলক ক্ষয় কাজের জন্য এরকম হিমশিরি বা হিমসোপান গঠিত হয়।
ঠিক আছে। আবার দেখো, এবার এই যে হিমশিরিগুলি আছে, এই হিমশিরির এই যে এখানে এখানে অনেক সময় কি হয়, বরফ আটকে যায়, হিমবাহের বরফ আটকে যায়, এবং গ্রীষ্মকাল এলে এই বরফ গলে গিয়ে এখানে ছোট ছোট হ্রদের সৃষ্টি হয়। কোথায়? হিমশিরিতে। তো হিমশিরিতে যে হ্রদের সৃষ্টি হয়, ছোট ছোট জলাশয় হ্রদের সৃষ্টি হয়, সেটাকে কি বলতো, এই প্যাটার্নস্টার হ্রদ বলে। কি বলে? প্যাটার্নস্টার হ্রদ বলে। তাহলে প্রশ্ন হতে পারে, হিমশিরিতে সৃষ্ট হ্রদের নাম কি? তাহলে উত্তর কি হবে? প্যাটার্নস্টার হ্রদ, তাই কি না? আবার প্রশ্ন হতে পারে, প্যাটার্নস্টার হ্রদ কোথায় গঠিত হয়? তাহলে কি হবে? হিমশিরি বা হিমসোপানে গঠিত হয়। এবার দেখো, যদি এখান থেকে এই বিবৃতি এবং এসারশন, মানে বিবৃতি এবং কারণ, মানে এসারশন রিজন, এরকম প্রশ্ন একটা করি, তাহলে এর উত্তর কি হবে তোমরা জানাবে। ঠিক আছে, কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, দেখো বিবৃতি কি? বিবৃতি হচ্ছে হিমবাহের ক্ষয় কাজের ফলে হিমদ্রোণী গঠিত হয়। হিমবাহের ক্ষয় কাজের ফলে হিমদ্রোণী গঠিত হয়। কারণ আর হিমদ্রোণীতে ধস নেমে হিমশিরির সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে দেখো এবার বুঝতেই পারছো, এ আর আর এই দুটার মধ্যে বলছে অপশন এ ভুল আর সঠিক, অপশন বি এ এবং আর উভয়ই সঠিক, মানে এই দুটাই সঠিক, সি এ এবং আর উভয়ই ভুল, এই দুটাই ভুল। ঠিক আছে, ডি এ ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। এর উত্তর কি হবে? প্রশ্নটা তোমরা লিখে নাও, উত্তর কি হবে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আর আমি ডেসক্রিপশানে এই প্রশ্নটার উত্তর বলে দেব। ঠিক আছে, তোমরা নিজেরা উত্তর করে পরে মিলিয়ে নিও। ঠিক আছে, এরপর দেখো এই যে হিমশিরিটা আছে, এই যে হিমশিরিটা আছে, যদি এই হিমশিরির অর্ধেকটা দৈর্ঘ্য বরাবর যদি এরকম 3D-তে আঁকি, তাহলে ঠিক এরকম হবে, তাই কি না? যে এই ধাপটা মানে কোনটা, এই ধাপটা মানে এটা, এই ধাপটা মানে কোনটা, এই ধাপটা মানে এটা, এই ধাপটা মানে এটা, এই তো আঁকলাম। তাহলে দেখো, তাহলে এই আঁকলে এরকম হবে। এবার দেখো এই যে এই অংশটা দৈর্ঘ্য বরাবর, এই যে সমতল অংশ, হিমশিরির দৈর্ঘ্য বরাবর এই যে সমতল অংশ, এটা কিন্তু এই উপরের দিকে এরকম কিছুটা ঢালু হয়, সামনের দিকে কিছুটা ঢালু হয়, মানে এদিকটা কিছুটা ঢালু হয়। ঠিক আছে, তো এই যে হিমশিরির দৈর্ঘ্য বরাবর এই যে সমতল অংশ, এই সমতল অংশটাকে ট্রেড বলে, মনে রাখবে। তাহলে সমতল অংশটাকে ট্রেড বলে। ঠিক আছে, তাহলে যদি বলি প্যাটার্নস্টার হ্রদ কোথায় গঠিত হবে? এই ট্রেডের মধ্যেই গঠিত হবে, তাই তো? আবার দেখো, আর এই যে খাড়া সিঁড়ির যে খাড়া ঢালগুলো আছে, এই খাড়া ঢাল সিঁড়ির ধাপের এই যে খাড়া ঢালগুলো আছে, এই খাড়া ঢালগুলোকে রাইজার বলে। তাহলে খাড়া ঢালটাকে কি বলে? রাইজার বলে, তাই তো? আবার এই খাড়া ঢালের মাথার দিকে এই যে এই জায়গাটা যে চৌকাঠের মতো থাকবে, খাড়া ঢালের একদম মাথার দিকে এই যে চৌকাঠের মতো থাকবে উঁচু অংশটা, এটাকে বলা হয় রিগেল। ঠিক আছে, তাহলে একটা হিমশিরির কয়টা অংশ ট্রেড কোনটা? এই সমতল অংশটা ট্রেড, তাই তো? আর এই খাড়া ঢালটা হচ্ছে রাইজার, আর রাইজারের মাথার দিকে যে চৌকাঠের মতো অংশ থাকবে সেটা হচ্ছে রিগেল। খুব ভালো করে কিন্তু মনে রাখবে। এবার দেখো, যদি এখান থেকে প্রশ্ন করি যে নিচের কোনটি হিমশিরিতে দেখা যায় না? অপশন এ ট্রেড, অপশন বি টার্ন, অপশন সি রাইজার, অপশন ডি রিগেল। বুঝতেই পারছো উত্তর কি হবে? টার্ন। টার্ন কোথায় দেখা যায়? কড়ি হ্রদ, তাই তো? কড়ি বা সার্কে টার্ন দেখা যায়, তাই তো? এটা পড়াবো পরে। তাহলে দেখো, যদি ঠিক মতো বুঝে না পড়ো, এমসিকিউ যদি মুখস্থ করার চেষ্টা করো, তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর করতে পারবে না। আর ভালো রেজাল্ট করতে চাইলে তোমাকে বুঝেই পড়তে হবে। ঠিক আছে, ডিটেলসে বুঝেই পড়তে হবে। আর ডিটেলসে বুঝে যদি পড়ো, তবে এমসিকিউ আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না। যেভাবেই পরীক্ষাতে প্রশ্ন আসুক, তুমি তার উত্তর পারবে। এরপর দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত আরেকটা ভূমিরূপ হচ্ছে ফিয়র্ড। আর হিমদ্রোণীর সাথে ফিয়র্ডের সরাসরি সম্পর্ক আছে, তাই হিমদ্রোণীর পরেই ফিয়র্ডটা আলোচনা করছি। ঠিক আছে, কিরকম দেখো, মনে করো এই কোনো একটা স্থলভাগ,
আর এটা সমুদ্র, এটা হচ্ছে সমুদ্রের তীর। ঠিক আছে, এবার এই স্থলভাগ থেকে কোনো হিমবাহ প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে মিশছে। তোমরা জানো কোন হিমবাহ সরাসরি সমুদ্রে গিয়ে মিশে? কোন হিমবাহ? মহাদেশীয় হিমবাহ, তাই তো? দেখো, এবার এই যে হিমবাহ সরাসরি সমুদ্রে গিয়ে মিশছে, তাহলে এই হিমবাহ কি করছে? এই হিমবাহ তো তার গতিপথে কি করছে? ইউ আকৃতির এরকম খাত বা উপত্যকা তৈরি করছে, হিমদ্রোণী তৈরি করছে, তাই তো? তাহলে এখানে ইউ আকৃতির উপত্যকা দেখা যাচ্ছে? যাচ্ছে না। কারণ কি? এর উপরে বরফ আছে। কখন দেখা যাবে? বরফ গলে গেলে তখন সেটা দেখা যাবে। কিরকম হবে? বরফ গলে গেলে ঠিক এরকম হবে, তাই তো? এরকম খাতটাকে দেখা যাবে, তাই তো? তাহলে এই যে ইউ আকৃতির উপত্যকা খাত তৈরি হলো বা হিমদ্রোণী তৈরি হলো, এবার হিমদ্রোণী দেখো তলদেশের গভীরতা সমুদ্রের যে জলপৃষ্ঠ তার চেয়েও কম, তাই কি না? তলদেশের গভীরতা সমুদ্রের যে জলপৃষ্ঠ তার চেয়েও কম। ফলে কি হবে? বরফ যখন পুরো সরে যাবে, মানে এই হিমদ্রোণীটা যখন ফাঁকা হয়ে যাবে, বরফ গলে যাবে বা সরে যাবে, তাহলে কি হবে? এর ভেতরে সমুদ্রের জল প্রবেশ করে যাবে, তাই তো? সমুদ্রের জল প্রবেশ করে গেলে সেটাকেই বলা হয় ফিয়র্ড। তোমরা ছবিতে লক্ষ্য করো, ফিয়র্ড দেখতে এরকম হয়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এক কথায় কি বলতে পারি? ফিয়র্ড কি বলতে পারি? তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে হিমদ্রোণী, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট হিমদ্রোণী সমুদ্র জলে নিমজ্জিত হলে তাকে কি বলে? তাহলে উত্তর কি হবে? ফিয়র্ড বলে। ঠিক আছে, তাহলে হিমদ্রোণী সমুদ্র জলে নিমজ্জিত হলেই সেটাকে ফিয়র্ড বলে। ওকে, দেখো এবার এই ফিয়র্ড কোথায় দেখা যাবে? ফিয়র্ড কিন্তু সমুদ্রের তীরে বা পর্বতের পাদদেশে দেখা যাবে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে পর্বতের পাদদেশে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট একটি গঠিত ভূমিরূপের নাম লেখো। তাহলে উত্তর কি হবে? ফিয়র্ড। ঠিক আছে, এবার দেখো, তোমরা যে ছবিতে দেখলে, এই ছবিটাতেও লক্ষ্য করো, এই যে ফিয়র্ড জল প্রবেশ করে আসে, মনে রাখবে যে এই ফিয়র্ডে জলের গভীরতা এখানে কম হয়, সমুদ্রের দিকে কম হয়, কিন্তু স্থলভাগের দিকে ফিয়র্ডে জলের গভীরতা বেশি হয়, মনে রাখবে। তাহলে এখানে সমুদ্রের দিকে জলের গভীরতা কম, কিন্তু স্থলভাগের দিকে জলের গভীরতা বেশি হয়। ক্লিয়ার? আবার দেখো, আবার এই যে ফিয়র্ডগুলি যদি আকার আকৃতিতে খুব ছোট হয়, আয়তনে ক্ষুদ্র হয়, ফিয়র্ড যদি আকার আকৃতিতে খুব ছোট হয় বা আয়তনে ক্ষুদ্র হয়, তাহলে সেই সেটাকে ফিয়ার্ড বলে। কি বলছি? সেটাকে ফিয়ার্ড বলে, ফিয়র্ড না বলে ফিয়ার্ড বলে। ঠিক আছে, আর এরকম ফিয়র্ড এবং ফিয়ার্ড নরওয়েতে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। এই জন্য নরওয়েকে ফিয়র্ডের দেশ বলে, মনে রাখবে। কি বলছি? নরওয়েকে ফিয়র্ডের দেশ বলে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে, ফিয়র্ডের দেশ কাকে বলে? চারটা অপশন দেওয়া থাকলো, তাহলে উত্তর কি হবে? নরওয়েকে ফিয়র্ডের দেশ বলে। এরপর দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত আরেকটি বিখ্যাত বা উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে ঝুলন্ত উপত্যকা। এটাও কিন্তু হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকার সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, ঝুলন্ত উপত্যকা কি? দেখো, তোমরা এই ছবিটাতে লক্ষ্য করো, মনে করো এই কোনো হিমবাহ এই পথে প্রবাহিত হয়ে আসছে, এই একটা হিমবাহ। ঠিক আছে, এবার এর সঙ্গে দেখো এই আরেকটা হিমবাহ এসে মিশছে, তার মানে কি? এটা উপহিমবাহ। তাহলে এটা বড় প্রধান হিমবাহ, এটা উপহিমবাহ। তাহলে প্রধান হিমবাহটা কি? বড়, উপহিমবাহটা কি? ছোট, তাই তো? তাহলে দুটো হিমবাহই কি করবে? কি ক্ষয়কাজের মাধ্যমে কি হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, ঠিক এরকম ইউ আকৃতির উপত্যকা গঠন করবে। প্রধান হিমবাহ করবে, উপহিমবাহ করবে, তাই তো? তো খুব স্বাভাবিক, যদি বলে তাহলে দুটার মধ্যে কোনটা বেশি গভীর হবে, কোন উপত্যকাটা বা কোন হিমদ্রোণীটা বেশি গভীর হবে, তার মানে কি প্রধান হিমবাহের যে উপত্যকা সেটা বেশি গভীর হবে, বড়, আর উপহিমবাহের যে উপত্যকা সেটা কি কম গভীর হবে, তাই তো? গভীরতা কম হবে, ছোট হবে, তাই তো? এবার দেখো, তো এই যে উপত্যকা, যে ইউ আকৃতির উপত্যকা, সেটা কখন দেখা যায়? যতদিন বরফ প্রবাহিত হয় এর উপর দিয়ে, হিমবাহ প্রবাহিত হয়, ততদিন কিন্তু তলের এই ইউ আকৃতির উপত্যকাটা দেখা যায় না। কখন দেখা যায়? যদি নাকি কি বরফ গলে যায়।
ঠিক আছে, বরফ যদি গলে যায় বা সরে যায়, তাহলে বরফ যদি গলে যায় বা সরে যায় তাহলে এই যে এই জায়গাটা কেমন দেখতে হবে, এই জায়গাটা দেখতে ঠিক এরকম হবে, তাই কি না? দেখো এটা মনে করো বড় হিমবাহের উপত্যকা, প্রধান হিমবাহের উপত্যকা, বেশি গভীর। আর এটা মনে করো এই উপহিমবাহ, এই যে এটা এলো এই উপহিমবাহের উপত্যকা, এইটুকু, তাই তো? তাহলে কি মনে হচ্ছে যে এটা প্রধান হিমবাহের উপত্যকার ওয়াল, আর এটা কি উপহিমবাহের ইউ আকৃতির উপত্যকা। কি মনে হচ্ছে? প্রধান হিমবাহের উপত্যকার মানে ওয়ালে, খাড়া ঢালে, তাই তো? কি এই উপহিমবাহের উপত্যকাটা কি ঝুলে আছে, তাই তো? ঝুলন্ত অবস্থায় আছে, তাই তো? তো এটাকেই বলা হয় কি ঝুলন্ত উপত্যকা। ক্লিয়ার? এবার দেখো, এবার যেহেতু বরফ গলে জল হয়ে যাওয়ার পর এটা দেখা যাবে, তো বরফ গলে জল হলে ইউ আকৃতির উপত্যকা দিয়ে যখন বরফ প্রবাহিত হবে তখন দেখা যাবে না, কিন্তু যখন বরফ গলে যাবে তখন কি প্রবাহিত হবে? তখন তো নদী প্রবাহিত হবে, তাই কি না? তখন এরকম নদী প্রবাহিত হবে, কারণ বরফ গলে গেছে, বরফ গলে যে জল হয়েছে সেই জল দিয়ে নদী সৃষ্টি হয়ে নদী প্রবাহিত হবে। তাহলে এর মধ্য দিয়েও কি একটা নদী প্রবাহিত হবে, আবার এটা দিয়েও কি একটা নদী প্রবাহিত হবে। তাহলে এটা কি প্রধান হিমবাহে গলে গিয়ে নদী সৃষ্ট নদী, আর এখান থেকে কি উপহিমবাহ এটা গলে গিয়ে নদীর সৃষ্টি হবে। এবার দেখো এইবার কি হবে, যেহেতু এই যে এটা ঢালের পার্থক্য অনেক বেশি, ফলে এখান থেকে জল তখন কি হবে, লাফিয়ে এই নদীর জল তখন লাফিয়ে কি এই প্রধান হিমবাহের গভীরে মানে উপত্যকার গভীরে গিয়ে পড়বে, মানে এই নদীতে গিয়ে মিশবে। তাহলে জল এরকম লাফিয়ে পড়লে সেটাকে কি বলা হয়? কি জলপ্রপাত বলা হয়, তাই কি না? দেখো লাদাখের পার্কচাক এবং ইউএসের নেভাদা এই ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত, ঠিক আছে? আর এই ঝুলন্ত উপত্যকা মনে রাখবে হিমালয়ের ঋষিগঙ্গা, কুবের, হিমালয়ের ঋষিগঙ্গা, কুবের, এগুলো হচ্ছে ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তো এখানে প্রশ্ন হয়, যেটা প্রশ্ন হতে পারে যে ঝুলন্ত উপত্যকায় নিচের কোন ভূমিরূপটি গঠিত হয়? চারটা অপশন দেওয়া থাকলো, তাহলে উত্তর কি হবে? জলপ্রপাত গঠিত হয়। এরপর দেখো হিমবাহের ক্ষয়ের ফলে আরো কয়েকটি ভূমিরূপ হচ্ছে, দেখো কোরি, সার্ক, এরিটি, পিরামিড, সুরা, এই প্রত্যেকটা কিন্তু সম্পর্কিত, একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, ঠিক আছে? এবার কোরি বা সার্ক কি, দেখো কিরকম। মনে করো এই কোনো পর্বত আছে, এবার পর্বতের এই ঢাল বরাবর মনে করো হিমবাহের বরফস্তূপ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এবার বরফস্তূপ প্রবাহিত হলে কি উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করবে, তাই তো? তো উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করতে করতে যদি এটাকে এরকম ক্ষয় হয়ে এরকম আকার ধারণ করে, দেখো তাহলে পাহাড়ের ঢালটা এরকম ছিল, তাই তো? কিন্তু ক্ষয় হয়ে এরকম আকার ধারণ করলো, এখানকার শিলা, নুড়ি, কাকর হিমবাহের সাথে ক্ষয় হয়ে বেরিয়ে চলে গেল। কি করে চলে গেল এখানে আর ব্যাখ্যা করছি না, ঠিক আছে? তাহলে এই ভূমিরূপটা কি হচ্ছে, দেখো যে হাতল যুক্ত অনেকটা ডেক চেয়ারের মতো, ঠিক এই যে এটা মনে করো, এই যে এটা 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 বসার জায়গা, মানে এখানে এটা বসার জায়গা, এটাই মনে করো এই জায়গাটা, আর এই দুটা হচ্ছে হাতল, ঠিক আছে? তো এরকম হাতলযুক্ত ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ গঠন করে, এই ভূমিরূপটাকেই কোরি বা সার্ক বলে। কিরকম, যে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কোরি, ফ্রান্সে সার্ক, নরওয়েতে বন, জার্মানিতে কার বলে, ঠিক আছে? দেখো এবার যতদিন বরফে ঢাকা থাকে, মনে করো বরফে ঢাকা, এই ভূমিরূপটা বরফে ঢাকা আছে, ততদিন কি এর তলটা দেখা যাবে? দেখা যাবে না, উপর থেকে কি শুধুমাত্র বরফ দেখা যাবে, তাই তো? এবার বরফ যদি সরে যায় বা গলে যায়, বরফ গলে গেলে এই ভূমিরূপটা প্রকাশিত হবে, বোঝা যাবে, তাই তো? এবার দেখো এই ভূমিরূপটা বরফ মুক্ত হলে কোরির বা সার্কের তিনটা অংশ দেখা যায়। এই যে এই অংশটা খাড়া, কি চেয়ার হলে কি হেলান দেওয়ার জায়গা, খাড়া প্রাচীর, এটাকে বলা হয় মস্তক প্রাচীর। তাহলে কোরি বা সার্কের পিছন দিকের খাড়া দেওয়ালটাকে কি বলা হয়? মস্তক প্রাচীর, ঠিক আছে? আর মাঝের এই জায়গাটা কি অনেকটা কি বেসিনের মতো বা অর্ধবৃত্তাকার গর্ত, এটাকে বলা হয় বেসিন বা খাত, ঠিক আছে? আর সামনের এই উঁচু অংশটা, এটা কম ক্ষয়ের জন্য এটা উঁচু হয়ে আছে, সামনের এই উঁচু অংশটা
চৌকাঠের মতো উঁচু হয়ে আসে, বাড়ির দরজার যে চৌকাঠ এরকম উঁচু থাকে, তাই তো। তো সামনের এই যে অংশটা উঁচু হয়ে আসে এটাকে বলা হয় চৌকাঠ বা কড়ি ওষ্ঠ। ঠিক আছে, তাহলে একটা বা কড়ি বা সার্কের কয়টা অংশ দেখা যায়? 3টা অংশ দেখা যায়, তাই তো। কি কি? মস্তক প্রাচীর, বেসিন বা খাত, আর চৌকাঠ বা কড়ি ওষ্ঠ। ঠিক আছে, তো অনেক সময় এই যে বেসিন বা খাতে কি হয়, বরফ আটকে গিয়ে বরফ গলে গিয়ে জল তৈরি হয়, ফলে ছোট ছোট জলাশয় বা হ্রদের তৈরি হয়। ঠিক আছে, এই হ্রদগুলোকে কড়ি হ্রদ বা সার্ক হ্রদ বলে। কি বলে? কড়ি হ্রদ বা সার্ক হ্রদ বলে। খুব ভালো করে মনে রাখবে, এটাকে কিন্তু টার্ন হ্রদও বলে, টার্ন হ্রদও বলে। এই হ্রদটাকে কিন্তু টার্ন হ্রদও বলে। প্রশ্ন হতে পারে টার্ন হ্রদ কোথায় গঠিত হয়? তার উত্তর কি হবে? কড়ি বা সার্কে গঠিত হয়। তাহলে এটাকে যেরকম কড়ি হ্রদ বলে, সার্ক হ্রদ বলে, আবার কি টার্ন হ্রদও বলে। ঠিক আছে, তোমরা ছবিতে লক্ষ্য করো, কড়ি বা সার্ক দেখতে ঠিক এরকম হয়। ঠিক আছে, দেখো, এবার দেখো, মনে করো এই আরেকটা পাহাড় আছে। ঠিক আছে, তো এইখানে ছবিতে আঁকলে পাহাড়ের ঢাল কয়টা? 2টা ঢাল, এই একটা ঢাল, আবার কি এই একটা ঢাল, তাই কি না? কিন্তু বাস্তবে কি তাই? পাহাড়ের কি 2টা ঢাল? তা তো নয়। তুমি যদি পাহাড়ের একদম চূড়ায় এখানে গিয়ে দাঁড়াও, তুমি কি দেখবে? চারদিকেই ঢাল, তাই কি না? চারদিকেই পাহাড় ঢালু, এদিকেও ঢালু, যেদিকেই তাকাবে, নিচে যেদিকেই তাকাবে সব দিকেই ঢালু, ওদিকেও, তাই তো। তাহলে এবার মনে করো এই একটা ঢাল বরাবর মনে করো হিমবাহ প্রবাহিত হচ্ছে, আবার এই আরেকটা ঢাল বরাবর মনে করো হিমবাহ প্রবাহিত হচ্ছে। তাহলে এই ঢাল বরাবরও হচ্ছে, এই ঢাল বরাবরও হিমবাহ প্রবাহিত হচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে। তাহলে এই গতিপথেও কি এরকম একটা কড়ি বা সার্ক গঠিত হবে? আবার এর পথেও কি এখানে একটা কড়ি বা সার্ক গঠিত হবে, তাই তো। ঠিক এরকম দেখো, ঠিক এরকম, মানে এখানে এই গতিপথে আর এই গতিপথে কড়ি বা সার্ক গঠিত হলে ঠিক এরকম হবে। দেখো তো এই অংশটা দেখো, এই অংশটা কি গর্ত, তাই তো। ঠিক এই জায়গাটা, এই অংশটা বসে গেছে, এই হিমবাহটা সৃষ্টি করেছে। আবার দেখো এই যে এই জায়গাটা, এটাও বেসিন, কোনটা? এই যে এই অংশটা, এটা, তাই কি না? এই হিমবাহটা সৃষ্টি করেছে, তাই তো। তাহলে 2টা হিমবাহ যদি পাশাপাশি প্রবাহিত হয়, 2টা হিমবাহ যদি পাশাপাশি প্রবাহিত হয়, তাহলে কি হবে? এখানে একটা কড়ি বা সার্ক তৈরি হবে, এখানে একটা কড়ি বা সার্ক তৈরি হবে, তাই তো। দুদিকে 2টা কড়ি বা সার্ক তৈরি হবে। ওকে, তো দুদিকে 2টা কড়ি বা সার্ক যখন তৈরি হবে, তাহলে এটা কি? এটা কড়ি হ্রদ বা সার্ক হ্রদ, এটাও কি টার্ন হ্রদ বা সার্ক হ্রদ বা কড়ি হ্রদ, তাই তো। দেখো তাহলে দেখতে কেমন? এটা বসার জায়গা, আর এটা হচ্ছে হাতল, এই একটা হাতল, এই একটা হাতল, এই জন্য হাতল যুক্ত ডেক চেয়ার বলা হয়। ঠিক আছে, হাতল যুক্ত ডেক চেয়ারের মতো দেখতে, আর এই দিকটা কি হেলান দেওয়ার জায়গা। ঠিক আছে, তাহলে পাশাপাশি এই হিমবাহ পাশাপাশি যদি 2টা কড়ি বা সার্ক তৈরি হয়, তাহলে দেখো এই মাঝের অংশটা দেখো কি ক্ষয় হবে? মাঝের অংশটা ক্ষয় হবে না, তাই কি না? এর মাঝখানের অংশটা ক্ষয় হবে না, তাই তো। ফলে এই মাঝখানের অংশটা কি হবে? শিরা বা বিভাজিকা রূপে অবস্থান করবে, 2টা হিমবাহকে আলাদা করছে, তাই তো। এই যে শিরা বা বিভাজিকারী রূপে অবস্থান করে, এটাকেই বলা হয় এরিটি। এটাকেই বলা হয় এরিটি বা হিমশিরা বা এরেত। ঠিক আছে, তো প্রশ্ন হতে পারে যে পাশাপাশি 2টি সার্ক বা কড়ি গঠিত হলে মাঝের যে উচ্চ ভূমিরূপটি গঠিত হয় তাকে কি বলে? তার উত্তর কি হবে? কি এরিটি বা এরেট। ঠিক আছে, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে একটা এরিটি বা এরেট। এরপর দেখো, মনে করো একটা পর্বতের বিভিন্ন দিক দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে। মনে করো এদিক দিয়ে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে একটা হচ্ছে, এদিক দিয়ে একটা হচ্ছে, এদিক দিয়ে একটা হচ্ছে, ওই পার দিয়ে হচ্ছে, আরো এরকম 2-3টা ওই পার দিয়েও প্রবাহিত হচ্ছে। তাহলে প্রত্যেকটা হিমবাহই কি করবে? এরকম কড়ি বা সার্ক তৈরি করবে, তাই তো। এরকম কড়ি বা সার্ক তৈরি করবে। তাহলে কড়ি বা সার্ক তৈরি করলে এই যে পর্বত শৃঙ্গটা আছে কি হবে? তীক্ষ্ণ হয়ে যাবে, ক্ষয় হয়ে কি সরু হয়ে যাবে, তাই তো। এবং দেখতে পিরামিডের মতো হবে, তাই তো। দেখতে এই যে পিরামিডের মতো হয়,
তো এই যে এই জায়গাটা দেখতে পিরামিডের মতো হবে, এটা কি বলা হয় পিরামিড চূড়া। যেমন তোমরা ছবিতে দেখো, এই হচ্ছে পিরামিড চূড়া। আল্পস পর্বতের ম্যাটারহর্ন এবং বদ্রীনাথের কাছে নীলকণ্ঠ এই পিরামিড চূড়ার উদাহরণ। এই দুটা উদাহরণ কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এরপর দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত আরেকটি উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে রসেমতানে। ঠিক আছে, এই রসেমতানে স্কটল্যান্ডীয় ভাষায় এর অর্থ হচ্ছে ভেড়ার মাথা। ভেড়া শুয়ে থাকা অবস্থায় ভেড়ার মাথা যেমন দেখা যায়, তো এরকম শিলাস্তূপ তৈরি হয় হিমবাহের ক্ষয়কাজের ফলে। সেই শিলাস্তূপগুলোকেই বলা হয় রসেমতানে। ঠিক আছে, কিভাবে তৈরি হয় দেখে নাও, তাহলেই সবটা বুঝে যাবে। দেখো, মনে করো এই কোনো পার্বত্য অঞ্চল আছে। এবার এই পর্বতের ঢাল বরাবর মনে করো হিমবাহ, ঠিক এরকম হিমবাহ প্রবাহিত হচ্ছে। এই পর্বতের ঢাল বরাবর হিমবাহ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এই প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? দেখো, তাহলে এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এই অংশটা কি আছে, কি উঁচু হয়ে আছে, একটা কঠিন শিলাস্তূপ। তো এবার হিমবাহ কি হবে, হিমবাহ এই কঠিন শিলাস্তূপটার এই ঢালে এসে বাধা পাবে, তাই তো। এই ঢালটাকে বলা হয় প্রতিবাদ ঢাল। আর এই শিলাস্তূপটার এর বিপরীত দিকের ঢালটা কি হবে, অনুবাদ ঢাল, তাই তো। বা অন্যভাবে বলতে পারি, এই ঢালটা কি হিমবাহ প্রবাহের দিকের ঢাল, আর এটা কি বিপরীত দিকের ঢাল, তাই তো। দেখো, তাহলে এই প্রতিবাদ ঢাল বরাবর কি হচ্ছে, দেখো হিমবাহের বরফস্তূপকে উপরের দিকে উঠতে হচ্ছে, তাই কি না। হিমবাহের বরফস্তূপকে উপরের দিকে উঠতে হচ্ছে, মানে অভিকর্ষের বিরুদ্ধে উঠতে হচ্ছে, তাই তো। ফলে এখানে কি হবে, এখানে এই ঢালে প্রচুর বরফের চাপ পড়বে, হিমবাহের বরফের প্রচুর চাপ পড়বে, তাই তো। চাপে এই অংশটা ঘষে গিয়ে একদম মসৃণ হয়ে যায়। তাহলে যেহেতু ঘষে গিয়ে হচ্ছে, কোন ক্ষয়ের জন্য হচ্ছে, অবঘর্ষ ক্ষয়ের জন্য হচ্ছে, তাই তো। তাহলে এই প্রতিবাদ ঢালটা বা হিমবাহ প্রবাহের দিকের ঢালটা কি অবঘর্ষ প্রক্রিয়া একদম মসৃণ হয়ে যাবে। ঠিক আছে। এবার হিমবাহের বরফস্তূপ দেখো, যে এই শিলাস্তূপটা পার করে যখন নামবে, তখন কি অভিকর্ষের দিকেই নামবে, ফলে কি গতিবেগ কিছুটা বাড়বে। ঠিক আছে। আর তখন কি করবে, ঠিক এরকম নামার সময় এই ঢাল থেকে ঠিক এরকম কি করবে, শিলার টুকরো ভেঙে উৎপাটিত করবে। তার মানে এই বিপরীত ঢালে বা অনুবাদ ঢালে কি উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় হবে, ফলে অনুবাদ ঢালটা কি হবে, অমসৃণ হয়ে যাবে, তাই তো। তাহলে প্রতিবাদ ঢাল মসৃণ কোন ক্ষয়ের জন্য, অবঘর্ষ ক্ষয়ের জন্য। আর অনুবাদ ঢালটা কি অমসৃণ কোন ক্ষয়ের জন্য, কি উৎপাটন ক্ষয়ের জন্য। তো হিমবাহের গতিপথে যদি এরকম শিলাস্তূপ দেখা যায়, যার একদিক মসৃণ, মানে হিমবাহ প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ, তাই তো, বা এবড়োখেবড়ো, এরকম শিলাস্তূপকে বলা হয় কি রসেমতানে। ঠিক আছে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত হিমবাহের প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ বা এবড়োখেবড়ো শিলাখণ্ডকে বা শিলাস্তূপকে কি বলে, তাহলে উত্তর কি হবে, রসেমতানে। তোমরা ছবিটা লক্ষ্য করো, ঠিক রসেমতানে এরকম হয়। তাহলে এটা হিমবাহের প্রবাহের দিক, এটা কি মসৃণ, তাই তো। তাহলে হিমবাহের প্রবাহের দিকের এই মসৃণ ঢালটাকে স্ট্রস বলে, খুব ভালো করে মনে রাখবে। তাহলে রসেমতানের যে মসৃণ ঢাল, এই ঢালটাকে বলে স্ট্রস। আর বিপরীত দিকের এই যে এবড়োখেবড়ো বা অমসৃণ ঢাল, এই ঢালটাকে বলা হয় লি। ঠিক আছে। তোমরা ছবিতে লক্ষ্য করো, অ্যাকচুয়ালি এরকম হচ্ছে রসেমতানে। ঠিক আছে। আর মনে রাখবে, এই যে রসেমতানে কোথায় গঠিত হচ্ছে, এটা কোথায়, পাহাড়ি অঞ্চলে, উঁচু পার্বত্য অঞ্চলে। তাহলে রসেমতানে উঁচু পার্বত্য অঞ্চলে গঠিত হয়, তাই তো। আর মনে রাখবে, এই রসেমতানে কিন্তু একটাই পাথর দিয়ে গঠিত, গোটাটা কিন্তু কি একটাই শিলাখণ্ড বা একটাই পাথর দিয়ে গঠিত হয়। এর পরের ভূমিরূপটি দেখো, ক্র্যাগ অ্যান্ড টেল বা বাংলায় টিলা ও পুচ্ছ। ঠিক আছে। কিরকম দেখো, কিভাবে হয় দেখো। মনে করো এই কোনো পার্বত্য অঞ্চল আছে, ঠিক আছে। এদিক দিয়ে এই হিমবাহ প্রবাহিত হচ্ছে, এই পর্বতের উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে। এবার পর্বতের নিচের রক স্ট্রাকচার, শিলাস্তরের গঠন দেখো। এই মনে করো কোনো একটা কঠিন শিলাস্তূপ আছে, এখানে একটা কঠিন শিলাস্তূপ আছে, এদিকে এটা মনে করো কিছু নরম শিলাস্তর আছে, আর এদিকেও নরম শিলাস্তর।
ঠিক আছে, এবার হিমবাহ এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, খুব স্বাভাবিক। এই যে কঠিন শিলাস্তরটা আছে, এই কঠিন শিলাস্তরটা কি কম ক্ষয় হবে, তাই কিনা? কঠিন শিলাস্তর কম ক্ষয় হয়, কিন্তু এই যে পিছনের যে নরম শিলাস্তর আছে সেটাতে বেশি ক্ষয় হওয়ার কথা, তাই কিনা? নরম শিলাস্তর বেশি ক্ষয় হবে, কিন্তু হয় কি যে এই সামনে যে কঠিন শিলাস্তূপটা থাকার জন্য পিছনের যে নরম শিলাস্তরটা আছে সেটা কিন্তু পুরোপুরি ক্ষয় হয় না, কারণ এই কঠিন শিলাস্তরটা কি করে, এই নরম অংশটাকে ক্ষয়ের হাত থেকে কিছুটা রক্ষা করে, সবটা ক্ষয় হতে দেয় না। ফলে কি হবে দেখো, যে এই অংশটা ঠিক এরকম, এই দিকটা এই নরম শিলা, এইদিকে নরম শিলাটা ক্ষয় হয়ে যাবে, কিন্তু পিছন দিকে নরম শিলাটা ক্ষয় হবে, ঠিক পুরোটা ক্ষয় হবে না, কি হবে, ক্ষয় হয়ে ঠিক এরকম এইটুকু ক্ষয় হয়ে যাবে, আর বাকিটা অংশ কিন্তু থেকে যাবে, ক্ষয় হবে না। কেন ক্ষয় হবে না? নরম শিলা তাও কেন ক্ষয় হচ্ছে না? কারণ সামনে কঠিন শিলা থাকার দরুন, কঠিন শিলাস্তরটা থাকার দরুন পিছনের নরম শিলাস্তরটা ক্ষয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে। ঠিক আছে, ফলে দেখা যায় কি যে একটা শিলাস্তূপ, সামনে একটা কঠিন শিলাস্তূপ আর পেছনে লেজের মতো সরু নরম শিলাস্তর অবস্থান করে। তো এই কঠিন শিলাস্তূপটাকে ক্র্যাগ, সামনের কঠিন শিলাস্তূপটাকে ক্র্যাগ বা টিলা, এবং পেছনের নরম শিলাস্তরটাকে যেটা লেজের মতো অবস্থান করছে সেটাকে টেইল বা পুচ্ছ বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, ঠিক এরকম হয় ক্র্যাগ অ্যান্ড টেইল। এবার তোমাদের আমি রসেমতানে থেকে একটা প্রশ্ন সলভ করতে দিচ্ছি, তোমরা প্রশ্নটা সলভ করে কমেন্ট সেকশানে অ্যান্সারটা কমেন্ট করে লিখবে, আমি কমেন্ট সেকশানে দেখে দিব ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, দেখো প্রশ্নটা কীরকম। বিবৃতি এ এসারশন, রসেমতানের প্রতিবাদ ঢাল মসৃণ এবং অনুবাদ ঢাল অমসৃণ হয়, কারণ আর রসেমতানের হিমবাহের প্রবাহের দিকে উৎপাটন এবং বিপরীত দিকে অবঘর্ষ ক্ষয় ঘটে। এবার অপশনগুলো দেখো। অপশন এ, এ এবং আর উভয়ই সঠিক। বি, আর সঠিক, এ ভুল। সি, এ সঠিক তবে আর এর সঠিক ব্যাখ্যা নয়। ডি, এ সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এর উত্তর কি হবে যেটা বললাম, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি দেখে দেব। এরপর দেখো, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত আরেকটি ভূমিরূপ হচ্ছে মাউন্টেন কল বা পার্বত্য গ্রীবাদেশ। ঠিক আছে, বিষয়টা কীরকম দেখো। মনে করো এই একটা পর্বত আছে, খাড়া ঢাল বিশিষ্ট পর্বত, পর্বতে এই ঢাল দিয়ে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে, তার বিপরীত ঢাল দিয়ে, এই ঢাল দিয়ে আরেকটা হিমবাহ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, বা যদি এরকম হয়, মনে করো এই ঢাল বরাবর একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে এই বরাবর, তাহলে পর্বতের ওই পার ঠিক উল্টো পাশে আরেকটা হিমবাহ প্রবাহিত হচ্ছে। তাহলে হিমবাহ প্রবাহিত হওয়া মানেই কি করবে, কি সার্ক বা কড়ি গঠন করবে। তাহলে এই হিমবাহটাও কি করবে, এখানে সার্ক বা কড়ি গঠন করবে, তাই তো। আবার এই হিমবাহটাও কি করবে, এখানে সার্ক বা কি কড়ি গঠন করবে, তাই তো। তাহলে দেখো এই যে সার্ক বা কড়ি গঠন করলো, তাহলে এই মাঝের অংশটা এরকম উঁচু হয়ে আসে, তাই তো। এইবার যদি তাহলে এই সার্কের এটা কি মস্তক প্রাচীর, এই সার্কের এটা কি মস্তক প্রাচীর, মানে এই ছবিটা দেখো, তাহলে এইটা একটা সার্কের মস্তক প্রাচীর, এইটা আরেকটা সার্কের মস্তক প্রাচীর, তাই তো। এবার যত দিন যাবে যদি এই সার্ক বা কড়িও কি করে, এই মস্তক প্রাচীরের এই দিকে আরো ক্ষয় হয় এবং এইটারও যদি আরো ক্ষয় হতে থাকে, এই মস্তক প্রাচীরও যদি আরো ক্ষয় হতে থাকে, তাহলে কি মাঝের যে উঁচু অংশটা কি সংকীর্ণ, সরু বা সংকীর্ণ হতে থাকবে, তাই তো। এরকম সংকীর্ণ বা সরু হতে হতে, এরকম সংকীর্ণ বা সরু হতে হতে একসময় এই দুটা একসঙ্গে মিশে গিয়ে ক্ষয় হয়ে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। তখন এই মাঝের অংশটা অনেকটা এরকম ইউয়ের মতো অবস্থান করে, অনেকটা ইউয়ের মতো অবস্থান করে। ঠিক আছে, তখন পর্বতে একটা ফাঁক দেখা যায়। ঠিক আছে, তো এই যে ইউয়ের মতো অবস্থান করছে এটাকেই বলা হয় মাউন্টেন কল বা পর্বতের গ্রীবাদেশ। ঠিক আছে, পরবর্তীকালে বরফ যদি সরে যায় তখন এটা কি বলতো গিরিপথ হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? তো এই হচ্ছে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ।
আশা করি তোমরা যদি এই ক্লাসটা দেখো, বুঝে নাও, তাহলে পরীক্ষাতে মানে হিমবাহের ক্ষয়কাজের ভূমিরূপগুলি থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি তার উত্তর করতে পারবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।